প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর পর্যায় সারণীর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ইলেকট্রন আসক্তি আলোচনা করব। ইলেকট্রন আসক্তি মূলত কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সেখানে তাপের উৎপন্ন হয়। এই তাপটি কেন উৎপন্ন হয় এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে দেখে নিই, যখন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে তখন বিষয়টি কি দাঁড়ায়। ক্লোরিন এক মোল ক্লোরিন পরমাণু, তাহলে আমরা এই যে ক্লোরিন এটিকে লেখা যায় এক মোল পরমাণু। এক মোল পরমাণু বলা যায় এটিকে। এই এক মোল পরমাণু যখন এক মোল ইলেকট্রন গ্রহণ করে তখন এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হয়। এটিকে আমরা বলতে পারি এক মোল ইলেকট্রন। এক মোল ইলেকট্রন এবং এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, আয়নে পরিণত হয়। এই সময় তাপের উৎপন্ন হয় ডেল্টা এইচ সমান -348 জুল, 348.8 কিলো জুল। তোমরা একটা বিষয় জেনে থাকবে, ডেল্টা এইচ এটাকে বলা হয় ডেল্টা এইচ। ডেল্টা এইচ দ্বারা বোঝানো হয় তাপের পরিবর্তন। যদি ঋণাত্মক হয় তাহলে তাপ উৎপত্তি বোঝায়, আর ডেল্টা এইচ যদি প্লাস হয় তাহলে হচ্ছে তাপ হারি বোঝায়। আমি এখানে সাইডে লিখে দিই ডেল্টা এইচ প্লাস, তাহলে তাপ হারি অর্থাৎ শোষণ করেছে। আবার ডেল্টা এইচ ঋণাত্মক অর্থাৎ তাপ উৎপত্তি, তাহলে হচ্ছে তাপা উৎপত্তি বা তাপ উৎপন্ন হয়েছে, তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা পেলাম ডেল্টা এইচ যদি পজিটিভ হয় তাহলে তাপ হারি অর্থাৎ তাপ শোষণ করেছে পরিবেশ থেকে, আর ডেল্টা এইচ যদি মাইনাস হয় তাহলে তাপ উৎপত্তি অর্থাৎ পরিবেশে তাপ ছেড়ে দিয়েছে বা ওই পরিবেশে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো এক মোল পরমাণু যখন এক মোল ইলেকট্রন গ্রহণ করেছে তখন এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, তখন যে শক্তি উৎপন্ন হয় এটি হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে আবার দেখো ব্রোমিন যখন একটি ইলেকট্রন গ্রহণ করে তখন এখানে দেখো এক মোল ব্রোমিন পরমাণু এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, তখন ডেল্টা এইচের মানটি তোমার এখানে যেটি পাওয়া যায়, ডেল্টা এইচের মানটি পাওয়া যায় -324 কিলো জুল পার মোল ইনভার্স 1। এত মোল ইনভার্স 1, অর্থাৎ দেখো এখানে ক্লোরিনের যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে ব্রোমিনের কিন্তু তার চেয়ে কম উৎপন্ন হয়েছে। এর কারণটা হলে পর্যায়বৃত্ত অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে আমাদের উৎপন্ন তাপের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায়, সেটি আমরা একটু পরে ব্যাখ্যা করব। তো আসলে প্রথমে আমরা মূলত দেখে নেব যে কেন তাপ উৎপন্ন হয়, সেটি আমরা দেখে নিই। তাহলে আমরা একটু সংজ্ঞাটা শিখে নিই। সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, দেখো আমরা এই চিত্রটা দেখে কিন্তু আমরা সংজ্ঞাটা বলতে পারি। এই যে এক মোল পরমাণু এটি হলো গ্যাসীয়, ইলেকট্রনগুলো তো মূলত গ্যাসীয় অবস্থায় আদান প্রদান হয়। তাহলে এক মোল গ্যাসীয় এক মোল পরমাণু এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে ইলেকট্রন আসক্তি বলে। তাহলে দেখো আমরা এই যে তথ্যগুলো লিখলাম এই তথ্যগুলো থেকে আমরা সংজ্ঞাটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারি। তাহলে আমি সংজ্ঞাটি তোমাদের লিখে দিচ্ছি, এই সংজ্ঞাটি তোমরা কীভাবে দিবে একটু খেয়াল করো। তাহলে আমরা লিখতে পারি গ্যাসীয় অবস্থায় এখানে ইলেকট্রনগুলো আদান প্রদান হয় গ্যাসীয় অবস্থায়, ইলেকট্রনগুলো আদান প্রদান হয় গ্যাসীয় অবস্থায়। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল গ্যাসীয় পরমাণুতে
আমি এই লাইনটি বুঝাই, দেখো গ্যাসীয় অবস্থায় এই বোরোমিন কিন্তু গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন গ্রহণ করে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে, এই মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে যদি 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করি। এখানে ইলেকট্রন গ্রহণ করার প্রবেশ করা কিন্তু একই কথা। 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে, এখানে আমি ইলেকট্রন লিখেছি, 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে দেখো এটা কীতে রূপান্তরিত হলো, ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয়েছে। তাহলে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হয়, 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হয়। এবং দেখো 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার সময় এখানে কিন্তু তাপ উৎপন্ন হয়েছে। তাহলে নির্গত তাহলে 1 মোল ইলেকট্রন আয়নে পরিণত হয়, তখন যে শক্তি নির্গত হয়, শক্তি বলতে এখানে তাপ শক্তি, যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি, দেখো সংজ্ঞাটি আমি উদাহরণের সাথে মিলিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে মুখস্থ করতে খুবই সুবিধা হবে। দেখো সংজ্ঞাটি আমি উদাহরণের সাথে মিলিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে দেখো ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এই গ্যাসীয় 1 মোল পরমাণু, এখানে ক্লোরিন হচ্ছে গ্যাসীয় 1 মোল পরমাণু, 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়ন পরিণত হয়েছে। তখন যে শক্তি উৎপন্ন হয়েছে একে ইলেকট্রন আসক্তি বলে। আশা করি তোমরা এখন পারবে। সংজ্ঞাটি আবারও খেয়াল করো। 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। আবার দেখো এখানে যেটা আমরা একটু আগে বলেছিলাম যে ক্লোরিন আর ব্রোমিন এর ইলেকট্রন আসক্তি কিন্তু একই রকম না, ভিন্ন ভিন্ন। আমরা যদি পর্যায় সারণীর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি উপরে আছে ফ্লোরিন, তারপর আছে ক্লোরিন, তারপর আছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। যদি আমি নিচের দিকে যাই, ফ্লোরিনের চেয়ে ক্লোরিন ব্রোমিন নিচের দিকে যদি আমি যাই, সেক্ষেত্রে আয়নিক আমার ইলেকট্রন আসক্তি পর্যায়ক্রমে কমতে থাকবে। কেন কমতে থাকবে সেটি আমরা এখন আলোচনা করব। আমরা এইটি নির্ভর করে পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করে, সেটি কিভাবে হয় সেটি এখন আমরা দেখে নিই। আমরা জানি ক্লোরিন তৃতীয় কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, পরের কক্ষপথে 8টি, পরের কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। আমি শুধু লাস্টের কক্ষপথে ইলেকট্রনগুলো এঁকে নিই। ক্লোরিনের লাস্টের কক্ষপথে ইলেকট্রন আছে 7টি। এটি হচ্ছে তৃতীয় কক্ষপথ বা এনার্জি লেভেল। তাহলে এই ক্লোরিন তৃতীয় কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করে। এখন আমরা সাধারণত যখন ডায়াগ্রাম অঙ্কন করি তখন কিন্তু আমরা এই 3টি শেলই লিখি, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ। এই প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, পরের কক্ষপথে 4টি ইলেকট্রন, আমি এটি দিলাম না, তোমরা জানো এটি। এবং এখানে আমরা তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 7টি। এখানে আমরা জানি একটি ইলেকট্রন গ্রহণ করার পরে ক্লোরিন স্থিতিশীল অবস্থায় আসে। আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখি, ক্লোরিন হচ্ছে 17, 2, 8, 7। তাহলে ক্লোরিন স্থিতিশীলতার জন্য কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে ইলেকট্রন কিন্তু ক্লোরিন তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনটি গ্রহণ করেছে। এখন এখানে তাপটি কীভাবে উৎপন্ন হয় সেটি তোমরা একটু দেখো। আমরা ক্লোরিনের যে 3টি শক্তি স্তর জানি, আসলে ক্লোরিনের 3টি শক্তি স্তর না, ক্লোরিনের চারপাশে এরকম অসংখ্য ইলেকট্রনের শক্তি স্তর আছে। আমরা আরও জেনে নিই, এখানে ক্লোরিনের অসংখ্য ইলেকট্রনের শক্তি স্তর আছে, এরকম অসংখ্য। মনে করো এইটা আমাদের 1 নম্বর শক্তি স্তর, এটি 2 নম্বর, এটি 3 নম্বর শক্তি স্তর, এটি 4 নম্বর, এটি 5 নম্বর, এটি 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। তাহলে মনে করো ক্লোরিনের অসীম অবস্থা, অর্থাৎ ক্লোরিন যেখান থেকে ইলেকট্রনকে প্রথম রিসিভ করে যে শক্তি স্তরে, সেই শক্তি স্তরটা আমরা ধরে নিলাম 10 নম্বর কক্ষপথ থেকে। সেটি 10 নম্বর কক্ষপথই হচ্ছে ক্লোরিনের জন্য অসীম অবস্থা।
তাহলে ক্লোরিন এখান থেকে ইলেকট্রন যখন গ্রহণ করে, দেখো 10 নম্বর কক্ষপথ থেকে প্রথমে ইলেকট্রন আসে 9 নম্বর কক্ষপথে, 9 নম্বর থেকে আসে 8 নম্বর কক্ষপথে, 8 থেকে আসে 7-এ, 7 থেকে আসে 6-এ, 6 থেকে আসে 5-এ, 5 থেকে আসে 4-এ, 4 থেকে আসে 3-এ। দেখো এভাবে 10 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো ধাপে ধাপে 3 নম্বর কক্ষপথে আসে। এখন আমরা কিন্তু সাধারণত এই কক্ষপথগুলো অঙ্কন করি না, কারণ এই কক্ষপথে কিন্তু ইলেকট্রন নাই, কিন্তু বাস্তবিকে এই কক্ষপথগুলো কিন্তু আছে। এখন আমরা বোরোর মডেল অনুসারে যাই। দেখো বিজ্ঞানী বোর মডেল অনুসারে আমরা যেটা জানি যে ইলেকট্রন যদি উচ্চতার শক্তি স্তর থেকে নিম্নতার শক্তি স্তরে নামে, আমরা আবার একটু খেয়াল করি, বিজ্ঞানী বোর মডেল অনুসারে আমরা যেটা জানি ইলেকট্রন যদি উচ্চতার শক্তি স্তর থেকে নিম্নতার শক্তি স্তরে নেমে আসে, সেক্ষেত্রে শক্তি বর্জন করে। আমি কথাটা লিখে দিই অনুসারে, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর হতে নিম্নতর শক্তি স্তরে আসতে হলে, দেখো বিজ্ঞানী বোর মডেল অনুসারে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর আসতে হলে শক্তি বর্জন করে। তাহলে আমরা যেটা বলেছিলাম যে ক্লোরিন অসীম থেকে ইলেকট্রন গ্রহণ করে, সেই অসীম বলতে আমরা যেটা ধরে নিয়েছি, মনে করো 10 নম্বর কক্ষপথ থেকেই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করা শুরু করে। তাহলে 10 নম্বর কক্ষপথ থেকে যে ইলেকট্রন গ্রহণ করা শুরু করে, তাহলে 10 নম্বর কক্ষপথ থেকে আসে 9, 9 থেকে 8, 8 থেকে 7, 7 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3-এ আসে। এই যে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে। তাহলে এই যে উচ্চতার শক্তি স্তর থেকে যখন নিম্নতার শক্তি স্তর এসেছে, তখন এই ইলেকট্রন যখন উচ্চতার শক্তি স্তর থেকে নিম্নতার শক্তি স্তরে এসেছে, তাহলে বিজ্ঞানী বোর মডেলের অনুসারে ইলেকট্রনগুলো কিন্তু তোমার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে হলে শক্তি বর্জন করে। তাহলে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার ক্ষেত্রে শক্তি কিন্তু এখানে বর্জন করেছে। সেই বর্জিত শক্তি হচ্ছে ডেল্টা এইচ সমান -348 কিলোজুল। দুঃখিত, আমার মানটা একটু ভুল হয়েছে, 348.8 কিলোজুল পার মোল এটি। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন গ্রহণ করলে একটি পরমাণু কেন শক্তি উৎপন্ন করে, কারণ হচ্ছে পরমাণু যদি শক্তি বর্জন করে, তাহলে সেই শক্তিটাই হচ্ছে কি এখানে উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এবার দেখো আমরা পরের আরেকটু আলোচনা করি ব্রোমিনের। আমরা দেখলাম যে ব্রোমিনের, একটু খেয়াল করো তোমরা, যে ব্রোমিনের যে ইলেকট্রন আসক্তি এটা কিন্তু ক্লোরিনের চেয়ে কম। কেন কম সে বিষয়টি তোমরা একটু দেখে নাও, বুঝে যাবে। ক্লোরিন দেখো, ব্রোমিন কিন্তু দেখো 4 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন গ্রহণ করে। এটা হলো চতুর্থ কক্ষপথ, আমি অন্যগুলো আঁকলাম না। ব্রোমিনের চতুর্থ কক্ষপথেও ইলেকট্রন আছে 7টি, এই 2টি, 4টি, 6টি আর এই একটি 7টি। তাহলে ব্রোমিনে কিন্তু 4 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন গ্রহণ করে। এখন ব্রোমিনের জন্য যদি অসীম কক্ষপথটি 10 হয়, দেখো এটি আমাদের 1, এটি আমাদের 2, এটি 3, এটি 4, এটি 5, এটি 6, এটি 7, এটি 8, এটি মনে করো 9 নম্বর কক্ষপথ, এটি মনে করো 10 নম্বর কক্ষপথ। তাহলে খেয়াল করো, ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করেছে তখন 10 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো মনে করো 3 নম্বর কক্ষপথে এসেছে, কিন্তু ব্রোমিনের ক্ষেত্রে কিন্তু দেখো ইলেকট্রনটি এসেছে 10 নম্বর কক্ষপথ থেকে 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনটি এখানে প্রবেশ করেছে, আর ক্লোরিনের জন্য প্রবেশ করেছিল 3 নম্বর কক্ষপথ। তাহলে দেখো একটি কক্ষপথ কিন্তু তার এখানে আসার প্রয়োজন হয়নি, যেহেতু তার কক্ষপথ কম এসেছে। তাহলে এক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে উচ্চতার শক্তি স্তর থেকে নিম্নতার শক্তি স্তর আসতে যে কয়টি কক্ষপথ অতিক্রম করেছে, এখানে ব্রোমিনের ক্ষেত্রে কিন্তু উচ্চতার কক্ষপথ থেকে তার শেষ শক্তি স্তর উচ্চতার শক্তি স্তর থেকে যে কক্ষপথে ইলেকট্রন
আছে সেই কক্ষপথে আসতে তার চেয়ে কিন্তু কম শক্তি স্তর তোমার ভেদ করে এসেছে, মানে উপর থেকে এসেছে, যার কারণে ব্রোমিনে কিন্তু ইলেকট্রন আসক্তিটি কম। কারণ ব্রোমিন যখন উচ্চতার শক্তি স্তর থেকে নিম্নতার শক্তি এসেছে, তাহলে যতগুলো শক্তি ব্রোমিনের ক্ষেত্রে যতগুলো শক্তি স্তর পার হয়ে ব্রোমিনের ইলেকট্রন শক্তি স্তর এসেছে, কিন্তু ক্লোরিনে কিন্তু তার চেয়ে বেশি একটি শক্তি স্তর বেশি এসেছে, যার ফলে ব্রোমিনের ইলেকট্রন শক্তি কম এবং ক্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি। তাহলে আমরা জানি, দেখলাম একটু আগে দেখলাম যে ব্রোমিনের ইলেকট্রন শক্তি হচ্ছে -324 কিলোজুল পার মোল। আমি বিষয়টি আবারও একটু তোমাদের ক্লিয়ার করে দিই, বিষয়টি ধারণা। সহজ কথায় ক্লোরিনের ইলেকট্রন, যে কক্ষপথে ইলেকট্রন আছে সেই কক্ষপথ আসতে যে কতটি কক্ষপথ পার হয়ে আসে, ব্রোমিনের ক্ষেত্রে তার চেয়ে কম একটি কক্ষপথ পার হয়ে আসে, যার কারণে এখানে ক্লোরিনের বেশি পথ অতিক্রম করে আসতে হয়, উচ্চতার শক্তি স্তর বেশি উচ্চতার শক্তি স্তরের সংখ্যা বেশি পার হয়ে আসতে হয় ক্লোরিনের ক্ষেত্রে। আর ব্রোমিনের ক্ষেত্রে উচ্চতার শক্তি স্তর কম পার হয়ে আসতে হয় একটি। এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তির চেয়ে ব্রোমিনের ইলেকট্রন আসক্তি কম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, আমরা একই গ্রুপের যদি উপর থেকে নিচের দিকে যাই, সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন শক্তির মান পর্যায়ক্রমে পরিবর্তন হয়। সেটি কেন পরিবর্তন হয় সেটি আমরা ব্যাখ্যা করে দিচ্ছি এবং আমাদের একটু তোমাদের ডাটাগুলো দেখাই দিচ্ছি। দেখো, আমরা জানি 17 গ্রুপে প্রথমে আছে ফ্লোরিন, তারপর আছে ক্লোরিন, তারপর আছে ব্রোমিন, তারপর আছে হচ্ছে আয়োডিন। এখানে দেখো, এই ফ্লোরিনের এর পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু সবচেয়ে ছোট, অর্থাৎ 1 এবং 2। ব্রোমিনে কিন্তু 3টি, 1টি 2টি 3টি। আবার এই ব্রোমিনে কিন্তু 4টি, 1টি 2টি 3টি 4টি। আবার আয়োডিনে কিন্তু হচ্ছে 5টি এবং আয়োডিনের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু সবচেয়ে বেশি। এখন এখানে দেখো, ডেল্টা এইচ ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান হচ্ছে ডেল্টা এইচ সমান -328.88 কিলোজুল পার মোল। আবার ক্লোরিনের ক্ষেত্রে ডেল্টা এইচের মানটা হচ্ছে 348.8 কিলোজুল পার মোল। তাহলে আমরা ক্লোরিনের ইলেকট্রন শক্তি 348.8 কিলোজুল মোল এবং ব্রোমিনের ইলেকট্রন শক্তি হচ্ছে, আমরা একটু আগে লিখেছিলাম, ডেল্টা এইচ সমান -324 কিলোজুল পার মোল এবং আয়োডিনের ইলেকট্রন শক্তি হচ্ছে ডেল্টা এইচ সমান -295 কিলোজুল পার মোল। এটি। এবার খেয়াল করো, এখানে যদি আমরা এই ক্লোরিনের দিকে তাকাই, আমরা এখানে দেখলাম যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যদি আমি নিচের দিকে যাই তাহলে দেখো, ক্লোরিনের 348.8, ব্রোমিনের 324 এবং হচ্ছে আয়োডিনের 295। তাহলে আমি উপর থেকে যদি নিচের দিকে যাই তাহলে এখানে কিন্তু আমাদের ইলেকট্রন আসক্তি বা উৎপন্ন তাপের পরিমাণ কিন্তু কমতেছে। এটা কেন কমে আমরা একটু আগে ব্যাখ্যা দিয়েছি, তারপর আমি তোমাদের একটু লাইনটি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যখন ক্লোরিনের উচ্চতার শক্তি স্তর থেকে ক্লোরিনের যোজনী শক্তি স্তর, এটাকে আমরা বলি যোজনী শক্তি স্তর, যেহেতু 3টি কক্ষপথে যোজনী শক্তি স্তর যখন ইলেকট্রন আসে, তখন যে কয়টি কক্ষপথ অতিক্রম করে ব্রোমিনের কিন্তু তার চেয়ে একটি কম কক্ষপথ অতিক্রম করার প্রয়োজন হবে এবং আয়োডিনে কিন্তু যেহেতু 5 নম্বর কক্ষপথটি হচ্ছে তার যোজনী শক্তি স্তর, তাহলে আয়োডিনের ক্ষেত্রে কিন্তু তোমার এখানে আরও 2টি শক্তি স্তর কম অতিক্রম করতে হবে। ফলে
ইলেকট্রনের ক্লোরিনের বেশি করতে হয়, যার কারণে এই তিনটির মধ্যে ক্লোরিনের ইলেকট্রনের শক্তি বেশি, কিন্তু ব্রোমিনের ইলেকট্রনের শক্তি কম এবং আয়োডিনের আরও কম। কারণ আয়োডিনের কিন্তু 5 নম্বর শক্তি স্তরটি হচ্ছে যোজনী স্তর। তাহলে ক্লোরিনের জন্য যতটি উচ্চ স্তর শক্তি স্তর ভেদ করে যোজনী স্তরে ইলেকট্রন আসে, কিন্তু আয়োডিনের এবং ব্রোমিনের ক্ষেত্রে তার চেয়ে কম আসে। এখানে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে এখানে দেখো এই দুইটার মধ্যে। এই দুইটার মধ্যে ব্যতিক্রমটা কোথায়? এখানে কিন্তু ফ্লোরিনের বেশি হওয়ার কথা, ক্লোরিনের পরে হওয়ার কথা। কারণ ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করবে 3 নম্বর কক্ষপথে, আর ফ্লোরিন গ্রহণ করবে 2 নম্বর কক্ষপথে। তাহলে দেখো ক্লোরিনের চেয়েও কিন্তু আরও একটি উচ্চতার কক্ষপথ ভেদ করে তারপর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনকে প্রবেশ করতে হতো। সেক্ষেত্রে কিন্তু এখানে বেশি হওয়ার কথা। এর কারণটা কি একটু আমরা বুঝে নিই। ফ্লোরিন 2 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন গ্রহণ করে, 2 নম্বর কক্ষপথ যোজনী স্তরে ইলেকট্রন আসে, এবং ক্লোরিনের 3 নম্বর যোজনী স্তরে ইলেকট্রন আসে। এখন ফ্লোরিনের এখানেও ইলেকট্রন আছে 60টি, এবং এই ক্লোরিনের 3 নম্বর কক্ষপথেও ইলেকট্রন আছে হচ্ছে আমাদের 60টি। এখন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে ফ্লোরিনের 2 নম্বর কক্ষপথের যে ব্যাসার্ধ, ক্লোরিনের 3 নম্বর কক্ষপথের কিন্তু একই ব্যাসার্ধ। আবারও খেয়াল করি, ফ্লোরিনের 2 নম্বর কক্ষপথের যে ব্যাসার্ধ, দুঃখিত, ক্লোরিনের 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু তার চেয়ে বেশি, কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। যার কারণে যখন উচ্চতার শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন এখানে প্রবেশ করবে, এই আমরা জানি এগুলাও ইলেকট্রন, এগুলার চার্জও নেগেটিভ, এগুলো সব নেগেটিভ চার্জ। আবার যখন এই ক্লোরিনের 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, এগুলোও সব নেগেটিভ। এখানে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব বেশি, যার কারণে একটু আমরা কথাটি খেয়াল করি মনোযোগ দিয়ে, যখন এখানে ইলেকট্রন প্রবেশ করবে উচ্চতার শক্তি স্তর থেকে, এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কারণে এখানে বিপরীত দিক থেকে একটি বিকর্ষণ বল কাজ করে। এই বিকর্ষণ বল আর এখানে হচ্ছে ইলেকট্রনের সাথে কেন্দ্রের আকর্ষণ বল, এই দুইটা বল পরস্পর বিপরীতমুখী হওয়ার কারণে এখানে কিছুটা শক্তি অপচয় ঘটে। এই যে শক্তিটা অপচয় ঘটে, যার কারণে ফ্লোরিনের ইলেকট্রন শক্তি ক্লোরিনের থেকে কম। কিন্তু এখানে ক্লোরিনের পরিধি, তৃতীয় কক্ষপথের পরিধি বেশি হওয়ার কারণে এখানেও কিন্তু কিছুটা বিকর্ষণ বল কাজ করে, কিন্তু ফ্লোরিনের তুলনায় এই বিকর্ষণ বলের পরিমাণ অনেক কম। যার কারণে ফ্লোরিনের ইলেকট্রন শক্তির চেয়ে ক্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা কিন্তু এভাবে হবে, ফ্লোরিনের ইলেকট্রন শক্তির চেয়ে ফ্লোরিনের ইলেকট্রন শক্তির চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ না, এখানে দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্লোরিনের ইলেকট্রন শক্তির চেয়ে ক্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি কেন? তাহলে আমরা এটা ব্যাখ্যা দিতে পারি এরকম, যে ফ্লোরিনের যোজনী শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর যখন ইলেকট্রন প্রবেশ করে, তার ইলেকট্রন ঘনত্বটি অনেক বেশি। ওই কক্ষপথে ইলেকট্রন ঘনত্ব বেশি কার তুলনায়? ক্লোরিনের তৃতীয় কক্ষপথের তুলনায়। যার কারণে এই দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে এই প্রবেশকৃত ইলেকট্রনের উপর একটি বিকর্ষণ বল কাজ করে। এই বিকর্ষণ বলের কারণে এখানে কিছুটা শক্তিটি বিকর্ষণ হচ্ছে, কিন্তু ক্লোরিনের তৃতীয় কক্ষপথের ইলেকট্রন ঘনত্ব কম হওয়ার কারণে এর বিকর্ষণ বলের মান কম, এখানে শক্তিটি কম অপচয় হয়। যার কারণে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটি বেশি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের বইয়ের এই প্রশ্নটি কিন্তু আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। তোমরা যারা আছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।